প্লিজ লিভ ফুটবল বিফোর ফুটবল লিভস ইউ। এই সেন্টেন্সটা যার জন্য বলা হচ্ছে তিনি হলেন দিমিত্রি পেত্রাতস। তার পারফরমেন্স দিনের পর দিন খারাপ থেকে খারাপতর হচ্ছে, আর আমার মনে হয় না ওই দিন বেশি দূরে আছে যেদিন তিনি দিমি গড় থেকে তাকে ওখান থেকে সমস্ত মোহনবাগান সমর্থকরা টেনে হিঁচড়ে নামিয়ে একদম ক্লাবের বাইরে ছুঁড়ে ফেলে দেবে। সেই জন্য একজন প্লেয়ারের উচিত সম্মান থাকতেই সেই ক্লাব থেকে বেরিয়ে যাওয়া। এবং সার্জিও লোবেরা, তাকে নিয়ে আমি যত বলবো ততই কম বলা হবে। তার ভুলে ভরা স্ট্র্যাটেজি, তার স্টাবার্ননেস এবং কখন কোথায় কোন প্লেয়ারকে নামাতে হবে সেই সব একদম গুলিয়ে ফেলা, সে সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। জামশেদপুর বনাম মোহনবাগানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সার্জিও লোবেরা টিমটাকে কিন্তু প্রায় সেম রেখেছিলেন, শুধুমাত্র রবসন রবিনোকে তিনি ক্লাসিক নাম্বার 10 পজিশনে স্টার্ট করেছিলেন দিমিত্রি পেত্রাতসকে বসিয়ে রেখে, যেটা আমার মনে হয় একটা দারুণ স্ট্র্যাটেজিক মুভ ছিল ফর সার্জিও লোবেরা। ম্যাচের শুরু থেকে কিন্তু মোহনবাগান বুঝিয়ে দিচ্ছিল যে তারা এই ম্যাচে কিন্তু বল পজিশন রাখতে আসেননি, তারা কিন্তু গোল করতে এসেছে। সেজন্য ফ্রন্টাল পাসের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বেশি ছিল। সেই সঙ্গে আফ্রন্টে রবসন, লিস্টন কলোসা, মনবীর সিং এবং জেমি ম্যাকলারেন তারা কিন্তু দারুণভাবে কম্বিনেশন প্লে করছিল, এবং যার ফলস্বরূপ উইদিন 20 মিনিটস প্রথম কোয়ার্টারের মধ্যে কিন্তু লিস্টন কোলাসোর একটা মনে রাখার মতো বিশ্বমানের গোল করে তিনি কিন্তু মোহনবাগানকে 1-0 গোলে কিন্তু এগিয়ে দিলেন। এরকম গোল কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স লিগ বা লা লিগা বা প্রিমিয়ার লিগ মানে ওয়ার্ল্ড ক্লাস ফুটবল লেভেলে আমরা দেখতে পাই। সেই জন্যই আমি বলেছিলাম যে লিস্টনের কাছে এইরকম গোল কিন্তু আমরা বহুদিন দেখিনি। লিস্টন কোলাসোর এই গোলটা কিন্তু বহু বছর মনে থেকে যাবে। লিস্টন কোলাসোর গোলের পর মোহনবাগান কিন্তু দারুণ ফুটবল খেলছিল এবং স্বাভাবিকভাবেই তাদের যে ইন্স্যুরেন্স গোলটা সেটা পাওয়ার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিল। যদি তারা মিসগুলো না করতো মোহনবাগান, তাহলে কিন্তু অনায়াসে তারা ফার্স্ট হাফে 2-3 গোলে এগিয়ে যেতে পারতো। কিন্তু সেটা না পেলেও মোহনবাগানের যে অ্যাটাকিং ফুটবল ছিল তার সামনে জামশেদপুর তাদের ঘরের মাঠে একদমই দাঁড়াতে পারেননি। ওয়েন কয়েলের স্ট্র্যাটেজি কোনো রকমভাবে কিছুতেই কাজ দিচ্ছিল না, তাদের মাঝমাঠ বলতে কিছু ছিল না, কারণ মোহনবাগানের মিডফিল্ড এতটাই স্ট্রংভাবে প্লে করছিল। কিন্তু একটা কথা আছে না যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। সেকেন্ড হাফের শুরুতে যেখানে আমি অন্তত ভেবেছিলাম যে মোহনবাগান ফার্স্ট হাফে যেরমভাবে ফুটবলটা শেষ করেছিল সেকেন্ড হাফেও সেরমভাবেই ফুটবলটা স্টার্ট করবে, সেটা তো হলোই না। আর আমি জানি না লোবেরা তার স্ট্র্যাটেজি কিরমভাবে পরিবর্তন করে। মোহনবাগান হঠাৎ করে খুবই ডিফেন্সিভ মোডে চলে গেল, যেখানে তাদের প্রয়োজন ছিল যে একটা ইন্স্যুরেন্স গোল তুলে নেওয়ার। জামশেদপুরের ওই আনস্টেবিলিটিটাকে কাজে লাগিয়ে পুরোপুরিভাবে একদম নিষ্ক্রিয় করে দেওয়া, কিন্তু সেটা তারা করলো না, বরঞ্চ তাদের ওই এক গোলের যে লিডটা ছিল সেটাকেই তারা ডিফেন্ড করতে ব্যস্ত হয়ে পড়লো। এবং জামশেদপুরকে তারা অ্যালাউ করছিল যে ভাই তোরা ফুটবল খেল, তোরা পজিশন রাখ এবং তোরা আমাদের উপর আক্রমণ কর, আমরা সেই আক্রমণগুলোকে প্রতিহত করার চেষ্টা করব। যেখানে অলরেডি ফার্স্ট হাফে কিন্তু চালকের আসনে ছিল মোহনবাগান। এবং তারপরে এই কফিনে শেষ পেরেকটা কখন পোতা হলো জানো? সেটা হচ্ছে দিমি পেত্রাতসকে মাঠে নামানোর সময়টা। 60 মিনিটের পর তিনি রবসন রবিনোকে তুলে নিয়ে দিমিত্রি পেত্রাতসকে মাঠে নিয়ে এলেন, যেটার কারণ তো ভাই আমি তো বুঝতে পারিনি। যদি তোমরা কেউ বুঝে থাকো তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই বলো। অন্যদিকে যেখানে ওয়েন কয়েল তার টিমের 3-3টে চেঞ্জেস করছেন, 3জন ডেঞ্জারাস প্লেয়ারকে মাঠে নিয়ে আসছেন, ফ্রেশ লেগকে মাঠে নিয়ে আসছেন, সেখানে আমরা কেন, সেখানে কি জন্য সার্জিও লোবেরা দিমিত পেত্রাতসকে রবসন রবিনোর মতো প্লেয়ারকে তুলে মাঠে নামালেন তার প্রশ্ন কিন্তু আমরা অনেক দিন ধরে কিন্তু খুঁজবো। তিনি মাঠে নামার প্রথম 15 মিনিট তো বলই টাচ করেননি, তাকে খুঁজে পেতেও আমার সমস্যা হচ্ছিল। লিটারেলি আমি খুঁজছিলাম যে দিমি পেত্রাতস মাঠে নেমেছেন, কারণ তাকে তো আমি দেখতে পাইনি এখনো পর্যন্ত। এবং 15 মিনিটের পরে তিনি যে বলটা পেলেন, মানে যখন তার পায়ে বল এলো, তিনি সেম অ্যাজ ইউজুয়াল বলটাকে হোল্ড করে রেখে দিলেন, খেলাটাকে স্লো করলেন এবং সেই বলটাকে জমা দিয়ে জামশেদপুরের কাউন্টার অ্যাটাক করার জন্য হেল্প করতে লাগলেন। পরবর্তীকালে একটা ওপেন চান্স, মানে হয় না সে বাচ্চাদের পড়ে পাওয়া গোলের মতো একটা সুযোগ তার কাছে এসেছিল, আর আমি তো অলরেডি ভেবেই নিয়েছিলাম যে ভাই গোল হয়ে গেল এবং মোহনবাগান 2-0 গোলে এগিয়ে গেল, এই ম্যাচটা এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে, আমাকে অবাক করে দিয়ে দিমি পেত্রাতস ওই বলটাকে একটা ফাঁকা গোলে রাখতে পারলেন না। অ্যাজ এ ফরেনার, একজন বিদেশি প্লেয়ার যার নাম দিমি পেত্রাতস, যিনি আমাদের এত ট্রফি জিতেছেন, এত ভালো পারফর্ম করেছেন পাস্টে, তার কাছ থেকে এরকম মিস, সেটাই বুঝিয়ে দেয় যে আজকে তার ফর্ম, তার ফুটবল কোন জায়গায়। এবং আমার মতো অনেক যারা দিমির সমর্থক এবং যারা দিমির কি বলে একদম অটুট অটুট ভালোবাসায় যারা জর্জরিত, তাদের ওপর থেকে কিন্তু দিমির মোহটা আমার মনে হয় 100% আজকে মোহভঙ্গ হয়েছে। এবং তারা কিন্তু এরপরে প্রশ্ন করবে অবশ্যই দিমি পেত্রাতস কেন স্কোয়াডে রয়েছেন, কেন তাকে বই বাড়ানো হচ্ছে। এবং তারপরে যদি আমি অন্যদের নাম নিই, জেসন কামিন্স কেন মোহনবাগান স্কোয়াডে রয়েছেন? তিনি না ঠিকমতো চান্স পান, না তিনি চান্স পেয়ে কিছু করতে পারেন, আই ডোন্ট নো ভাই। আর জেমি ম্যাকলারেন
তিনি অবশ্যই অস্ট্রেলিয়ান গোট, তিনি অনেক গোল স্কোর করেছেন, কিন্তু যখন তাকে দরকার তখন তো তিনি সেখানে খেই হারিয়ে ফেলছেন। একটা ওপেন গোল তার কাছ থেকে মানে কোনোভাবেই সেটাকে ক্ষমার অযোগ্য, সেই গোলটা তিনি করতে পারলেন না। আমাদের বেঞ্চে যেখানে সুয়েল ভাটের মতো প্লেয়ার রয়েছে, আন্ডার 23 ইন্ডিয়ান টিমে তিনি এত দুর্ধর্ষ খেলেছেন, তাকে কেন নামানো হলো না? কেন জেসন কামিন্সকে তার পরিবর্তে নামানো হলো? এই প্রশ্ন কিন্তু আমরা সার্জিও লোবেরার কাছে করব। অন্যদিকে যদি আমি কথা বলি, মনবীর সিং যিনি ফার্স্ট হাফে দুর্ধর্ষ পারফর্ম করলেও সেকেন্ড হাফে তিনি কিন্তু অনেক ক্লান্তিতে ভুগছিলেন, সেরমভাবে তিনি কিন্তু সাপোর্ট দিতে পারছিলেন না ডিফেন্সকে। তার বদলে কিন্তু কিয়ান নাসিরিকে অবশ্যই নামানো যেতে পারতো। আমি জানি না ভাই মোহনবাগান ম্যানেজমেন্ট এই প্লেয়ারদেরকে কি করতে, মানে কি করতে স্কোয়াডে নিয়েছে, তাদেরকে শোকেসে সাজিয়ে রাখার জন্য নাকি তাদের কেরিয়ারকে খেয়ে নেওয়ার জন্য। এবং ফাইনালি ভাই আমি জানি না, বলতে বলতে হয়তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় সাহাল আব্দুল সামাদের সাথে পার্সোনালি সার্জিও লোবেরার মানে কোনো রকম ঝগড়া বা কিছু একটা রয়েছে, কারণ তিনি সাহাল আব্দুল সামাদকে নামাতে একদমই পছন্দ করবেন না। তিনি দিমি পেট্রাতোসকে মাঠে রাখবেন, লিস্টন কোলাসোকে পুরো মাঠে রাখবেন, কিন্তু সাহাল আব্দুল সামাদকে কোনোভাবেই তিনি মাঠে আনবেন না। এই ম্যাচেও কিন্তু সেটার অন্যথা হয়নি। রবসন রবিনোকে তুলে সাহাল আব্দুল সামাদকে কেন তিনি মাঠে নামালেন না, এর উত্তরও কিন্তু আমরা খুঁজবো সার্জিও লোবেরার কাছে। সাহাল আব্দুল সামাদ, সুহেল ভাট, কিয়ান নেসেরি, এই সকল যারা প্লেয়ার রয়েছে তাদেরকে কি করতে মোহনবাগান রেখে দিয়েছে? যদি প্রয়োজন হয় তাদেরকে ছেড়ে দিক, তাদেরকে লোনে করে দিক, অন্তত তাদের কেরিয়ারটা তো বাঁচবে। আমি জানি না ভাই তারা কিভাবে, মোহনবাগান ম্যানেজমেন্ট কি ভাবছে এদেরকে নিয়ে। উল্টো দিকে দিমি পেত্রাতোস, জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন, ঠিক আছে, রবসন রবিনো কিন্তু ফুল ম্যাচ ফিট নয়। এইটা কিন্তু আমি ওয়াচেলংকে বলেছি যে আমি দেখবো যে আজকে রবসন রবিনোকে প্রথম থেকে নামানো হয়েছে, তিনি 90 মিনিটসও যদি না হয় 80 মিনিট অবধি কি ফুটবলটা খেলতে পারবেন? কিন্তু যা দেখলাম তিনি সেকেন্ড হাফে আফটার 10 মিনিটস জাস্ট জগিং করছিলেন মাঠের মধ্যে, তার মধ্যে সেরকম কোনো গতি নেই। তিনি বল ধরলো সেটাকে কিন্তু মানে খুব সহজেই লুজ করে ফেলছেন, তাকে দেখে বোঝা যাচ্ছিল তিনি শুধুমাত্র অতীতের ছায়া। তার মধ্যে ফিটনেস লেভেলে এখনো পর্যন্ত তিনি 7-7টা ম্যাচ হয়ে যাওয়ার পরেও 100%-এ পৌঁছাতে পারলেন না। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে প্লেয়ারগুলো রয়েছে যারা ডেডউড, এটা কিন্তু অলরেডি আমি ভিডিওতে বলে রেখেছি, তাদের নিয়ে মোহনবাগান কি ভাবনা চিন্তা করছে, তাদেরকে নিয়ে সার্জিও লোবেরা কি ভাবনা চিন্তা করছে। অন্যদিকে নতুন রিক্রুটমেন্ট আমায় রানাওয়ারে, আমি কিন্তু ওয়াচালংয়ে বারবার বলছিলাম যে এইটাই সময় টেকচাম অভিষেক সিংকে লেফট ব্যাকে দিয়ে সুভাষিস বোসকে তুলে নিয়ে তার পরিবর্তে রাইট ব্যাকে আমায় রানাওয়ারেকে নামানোর উপযুক্ত সময়। কিন্তু সার্জিও লোবেরা হয়তো আলাদা রকম কিছু ভাবনা চিন্তা করেন। আমার মনে হয় সার্জিও লোবেরার কাছে একটা নোটবুক আছে, তিনি শুধু সেখানে না চেক লিস্ট দেন যে ম্যাচ কি হচ্ছে সেটা আমার জানা দরকার নেই, যে আমি এই প্লেয়ারটাকে নামিয়েছি, এই প্লেয়ারটাকে নামিয়েছি, একে নামিয়েছি, দ্যাটস ইট। যে ওদেরকে নামাতে পারলেই আমার পুরো পয়েন্ট 10-এ 10 হয়ে যাবে। ম্যাচ অনুযায়ী কোন প্লেয়ারকে কিভাবে নামাতে হবে, কোন প্লেয়ার ফর্মে রয়েছে, একে নামালে কিরকম ইম্প্যাক্ট করবে, সেটা কিন্তু হয়তো তিনি ভুলে গেছেন। দেখো আমার কিন্তু অনেক আশা সার্জিও লোবেরাকে নিয়ে, তিনি খুব ভালো কোচ, আমি সবসময় বলেছি, তাকে ডিফেন্ডও করেছি, কিন্তু সরি বস, এই ম্যাচের পর আমি তাকে কোনোভাবে ডিফেন্ড করতে পারছি না। এরকমভাবে যেই টিমের প্লেয়ার লিস্ট এরকম ঈর্ষণীয়, যাদের বেঞ্চ এতটা স্ট্রং, তাদেরকে রেখো মোহনবাগান লাস্ট 3টে ম্যাচে 4টা ম্যাচ খেলার পর যেগুলো মানে কম্পারেটিভলি উইক টিম ছিল, স্ট্রং টিম যেই পড়লো মোহনবাগানে, তাতেই তো আমাদের মানে হাওয়া বেরিয়ে গেল। তো সার্জিও লোবেরার ওপরে তো মেন প্রশ্ন অবশ্যই উঠবে, তার সাথে অবশ্যই দায়িত্ব নিতে হবে দিমি পেট্রাতোস, জেসন কামিন্স এবং বাকি যাদের নাম বললাম, কেন তাদেরকে বই নিয়ে যাওয়া হচ্ছে, অবশ্যই সেটা কিন্তু আমাদের প্রশ্ন থাকবেই। একটা জেতা ম্যাচ কেন আমরা শেষের দিকে এরকম ডিফেন্সে ভুলের জন্য, দেখো তোমরা সবাই হয়তো বলবে যে ডিফেন্সের ওখানে ভুল ছিল, ওখানে ভাই এরা কি করতে পারতো, কিন্তু আমি যদি তোমাকে বলি, দেখো আলবার্তো, টম অলড্রেড, সুভাষিস বোস এবং টেকচাম তো ভাই আন্ডাররেটেড প্লেয়ার, মানে এই টিমে যেরকমভাবে তিনি পারফর্ম করেছেন, সানানকে তিনি একদমই আটকে রেখেছিলেন। তো সেখানে যদি সুভাষিসকে তুলে নিয়ে ক্লান্ত টেকচামকে লেফট ব্যাকে যদি শিফট করে দেওয়া হতো এবং রাইট ব্যাকে আমায় থাকতো, তাহলে হয়তো এই গোলটা হলে মানে না হলেও হতে পারতো। কারণ মনবীর সিং তিনি যখন মাঠে ছিলেন তিনি তো ট্র্যাক ব্যাক করতে পারছিলেন না, তো স্বাভাবিকভাবে এই 4জন ডিফেন্স লাইনের ওপর প্রেশার পড়ছিল। তো এই জিনিসগুলোর কথা আমি বলছি। এবং স্ট্রাইকার লাইনে জেমি ম্যাকলারেনের পরিবর্তে অবশ্যই সুয়েল ভাটকে নামানো উচিত ছিল, কিন্তু মানে আমি বারবার বলে গেল কি হবে, এরকম ভিডিওর পর ভিডিও আমি বলে যাব, ভিডিওর পর ভিডিও এরকমভাবে আমি কথা তুলে যাব, কিন্তু যদি সার্জিও লোবেরা না বোঝে, যদি ম্যানেজমেন্ট না বোঝে, তাহলে কিন্তু মোহনবাগানে মানে আমি কিন্তু এই সিজনে বুঝে গেছি যে মোহনবাগান কিন্তু ট্রফি পাচ্ছে না দূর দূরান্ত পর্যন্ত। কারণ নেক্সট ম্যাচ রয়েছে পাঞ্জাব এফসির সাথে, পাঞ্জাব এফসি তাদের আগের 2টো ম্যাচ জিতে রয়েছে, তাহলে বুঝতে পারছো যে মেন্টালি আমরা কতটা পিছিয়ে। লাস্ট 3টে ম্যাচের মধ্যে একটা হার, 2টো ড্র, পাঞ্জাব এফসি 2টো ম্যাচ মানে জিতে রয়েছে, যদিও ঘরের মাঠে খেলা হবে। তো আমি কিন্তু দূর দূরান্ত পর্যন্ত বুঝতে পারছি না যে আমি যেরকমভাবে আগে বলেছিলাম যে
এই যে ব্যাঙ্গালুরু ম্যাচ, মুম্বাই ম্যাচ, তারপরে জামশেদপুর ম্যাচ, এই 3টা ম্যাচ মোহনবাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 3টে ম্যাচ যদি মোহনবাগান জিতে যায় তাহলে মোহনবাগান উইল বি দ্য চ্যাম্পিয়ন্স। এবং যেটা তো দূরের কথা, তারা 2টো ম্যাচ ড্র করেছে, একটা ম্যাচ হেরেছে, এবং পরের ম্যাচ ভাই একটা ডেঞ্জারাস ম্যাচ। তো আমার মনে হয় না এই মরশুমের জন্য মোহনবাগানের কোনো সুযোগ আছে বলে। উই আর কুকড ভাই, এই মরশুমের জন্য অন্তত ডান। শুধু বলবো নেক্সট মরশুমের আগে চেঞ্জেসগুলো ভাই এই বিদেশিগুলোকে একদম মানে ইমিডিয়েটলি ছাঁটাই করে দেওয়া হোক, এবং ফ্রেশ ফ্রেশ প্লেয়ারদের আনা হোক, একটা সিডিএম আনা হোক, একজন অ্যাটাকিং মিড অবশ্যই দরকার, মানে গ্রেগ স্টুয়ার্ট লেভেলে ফিট মানে অ্যাটাকিং প্লেয়ার, মানে যাকে 90 মিনিটস আমরা খেলাতে পারবো, যে চোট আঘাত নিয়ে অন্তত আসবে না, একজন ডিপেন্ডেবল প্লেয়ার দরকার। তো এই জিনিস চেঞ্জেসগুলো যদি থাকে, মানে করা যেতে পারে, তাহলেই কিন্তু মোহনবাগান আবার কামব্যাক করবে। আর অন্যদিকে যদি বলি সার্জিও লোবেরা, এই টিমটা জানি না, এখনো মোহনবাগানে অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে, তারপরে কিরকমভাবে মোহনবাগান কোন জায়গায় থাকে। আর সার্জিও লোবেরা যদি এর পরেও যদি না কিছু করতে পারেন, তো আমার মনে হয় হয়তো সার্জিও লোবেরার লোভ এরা, তার এরা কিন্তু শুরু হওয়ার আগেই ভাই শেষ হয়ে যাবে। মানে সত্যি আমি প্রচণ্ড হতাশ এই ম্যাচের জন্য। তো কি বলবো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে তো অবশ্যই তাহলে লাইক করে দিও, এবং যদি চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে ভুলো না, ইন্টারেস্টিং ভিডিও চেক আউট করতে পারো।